বারাণসী হাজার বছরের পুরনো শহর বারাণসী। হাজার বছর ধরে যেখানে স্পিরিচুয়ালিটি আর সংস্কৃতির মেলবন্ধন হয়ে রয়েছে এবং মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এক লিঙ্গের অবস্থান যেখানে, সেটিই হলো আমাদের এই আধ্যাত্মিক শহর বারাণসী বা কাশী বা বেনারস। যেখানে সকাল শুরু হয় গঙ্গায় ডুবকি দেওয়ার পর সূর্যদেবকে প্রণাম জানিয়ে মহাদেবের মাথায় জলারণ করে, যেখানে প্রত্যেকটি অলিগলিতে শুধুমাত্র মহাদেব ও পার্বতীর প্রতিচ্ছবি, সেটি হলো আমাদের এই বেনারস বা বারাণসী অর্থাৎ কাশী। এবং এখানকার প্রত্যেকটি ঘাটের একটা আলাদা আলাদাই গল্প রয়েছে। আর এখানকার খাবারের কথা বললে লিস্ট শেষ হবে না। লিট্টি চোখা, মালাই ও ফেমাস চাট, আরো অনেক কিছু। আর খাবারের সাথে সাথে কিন্তু এখানকার শাড়িও খুব ফেমাস। আরো এমন কিছু জায়গার অনেক ঐতিহাসিক গল্প সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এক কাপ চায়ের সাথে তোমরাও এক্সপ্লোর করো আমার সাথে আমার চোখে দেখা এই হাজার বছরের পুরনো আধ্যাত্মিক শহর বারাণসীকে। विभुं ब्रह्मवेदस्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहम् निराकारमोङ्कारमूलं तुरीयम् गिराज्ञानगोपीतमीशं गिरीश। তো গাইস, আজকে আবারও বেরিয়ে গেছে আরেকটা নতুন ভিডিও করতে, মানে আরেকটা নতুন ডেস্টিনেশনের জন্য। এইটা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো থাম্বনেল দেখেই বুঝে গেছো। সো লেটস গো। তো আমাদের প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 14। তো আমাদের যে ট্রেনটা আছে সেই ট্রেনটার নাম হচ্ছে হিমগিরি এক্সপ্রেস। আর আমাদের দেখতে পেয়েছো আমরা যাচ্ছি হচ্ছে বারাণসী, বেনারস, কাশী, যাই বলি। তো আমরা যাচ্ছি ওই দিকে। তো আমাদের ট্রেন ঢুকে গেছে। বলতে বলতে আমাদের ট্রেন স্টেশনে চলে এসেছিল। আর যথারীতি আমরা ট্রেনে উঠে নিজেদের সিট খুঁজে বসেও পড়েছিলাম। আর এইদিকে ট্রেন হাওড়া স্টেশনকে বিদায় জানিয়ে দৌড়াতে লাগলো আমাদের গন্তব্যের দিকে। সারা রাত ট্রেনে কাটিয়ে ফাইনালি ট্রেন থেকে সূর্যের দেখা পেলাম। তো গুড মর্নিং। আজকে ট্রেনেই হচ্ছে মর্নিং হলো। আর আপাতত ফ্রেশ হয়ে গেছে, চোখ টোক দেখে মনে হচ্ছে ভালোই ঘুম হয়েছে। তো ব্যাক সাইডে এমনি হচ্ছে। তো এই অবস্থা আমার মুখে চোখে চুলে। এনিওয়ে, তো আমি এই ট্রেনের মধ্যে একটা ব্রেকফাস্টের একটা প্লেট নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো লেটস গো। তো ব্রেকফাস্টের মধ্যে দিয়েছে, এখানে আছে হচ্ছে ব্রেড, দুটো ব্রাউন ব্রেড দিয়েছে। এটার মধ্যে আছে অমলেট আছে, অমলেট বাটার দিয়েছে, কেচাপ দিয়েছে, একটা চায়ের পাতা, চা দিয়েছে। এটা হচ্ছে এবার ঘোরা। এটা হচ্ছে আমার আজকে ব্রেকফাস্টের প্লেট। তো লেটস গো, এটা শেষ করি তোমাদের সাথে দেখা। ব্রেকফাস্ট কমপ্লিটের পর এই বাইরের দৃশ্য দেখতে দেখতে প্রায় অনেকটাই সময় আমাদের কেটে গিয়েছিল। বাট তাও আমাদের ট্রেন আমাদের গন্তব্য স্থানে পৌঁছালো না। কারণটা হলো ট্রেনটা আমাদের অনেকটাই লেট ছিল। আমাদের নামার কথা ছিল হচ্ছে 2:47, এখন 3:57। 1.5 ঘন্টা ওখানে দেখাচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছে হচ্ছে 1.5 ঘন্টা লেট। হিমগিরি তো একেবারে হিমগিরিতেই নিয়ে চলে যাচ্ছে। আর ঠান্ডায় জমে যাচ্ছে, এত এসির তেজ এখানে।
এখানে লাইনে মানে থেকে 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 স্টপ হয়ে যাচ্ছে গাড়ি। এই হচ্ছে হিন্দির রিভিউ যাকে বলে। খুবই খারাপ, খুবই ভালো এক্সপিরিয়েন্স। এত ভালো এক্সপিরিয়েন্স কোথায় রাখবে বুঝে পাচ্ছি না। আর ট্রেনের মধ্যে আমি শুধু খেতেই রয়েছি। 1.5 ঘন্টা টাকাতে মেকআপ করতে হবে, ওর জন্য মানে টাইমটাকে মেকআপ করছি আমি। পুরো বিধ্বস্ত অবস্থা। সো ফাইনালি ট্রেনে অনেকটা সময় কাটানোর পর ফাইনালি আমাদের এই ট্রেন বানারস স্টেশনে পৌঁছালো। তো ফাইনালি বারাণসী পৌঁছালাম। ট্রেন থেকে নামলাম হচ্ছে তোমাদের 2.5 ঘন্টা লেট, মানে 2:47 তোমাদের ট্রেন স্টেশনে আসার কথা ছিল, এখন বাজে 4:38, 2.5 ঘন্টা মতন লেট। এটা হচ্ছে জম্মু তাওয়ায়, হাওড়া থেকে জম্মু তাওয়ায় রিভিউ যাকে বলে। তো এই হচ্ছে বারাণসী স্টেশন। আমাদের ট্রেন এটা ছিল, এই যে সোজাসুজি আমাদের কেবিন না সিট ছিল। আর এই ট্রেনকে বাই বাই করে আমরা চলতে লাগলাম স্টেশন থেকে বাইরে যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি বারাণসী স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে অটো ধরে আমরা যাবো হচ্ছে দশমেধা ঘাট। ওখানে আজকে আমাদের হোটেল নেওয়া হয়েছে, তো ওখানে স্টে করবো। লেটস গো। যে হোটেলটা নিয়েছি সেটা তো শেয়ার করবো। তো চলো এখান থেকে বেরিয়ে অটো ধরতে হবে আমাদের। তো অটোটা ধরি, দেন লেটস গো। তোমাদের এখান থেকে অটো নিতে গেলে একটু বার্গেনিং করে নিতে হবে, কেননা এনারা প্রাইস অনেক বলে। সেটা তোমাদেরকে এখানে বার্গেনিং করে তারপর প্রাইসটাকে ফিক্সড করতে হবে, কেননা এখানে যা প্রাইস বলে সেটা একদম গলা কেটে নিয়ে নেবে। তো নিজেদের মতো প্রাইস বলবে, যদি পসিবল হয় দেন ওরা নিয়ে যাবে। হচ্ছে তোমাদের ট্যাক্সি স্ট্যান্ড, আর তোমাদের হচ্ছে অটো স্ট্যান্ড। এদিকে পুরো অটো স্ট্যান্ড। এইটা পুরো আমাদের ওখানকার মতো লাগছে এলাকা, সিরিয়াসলি। মানে উত্তরপ্রদেশে আছি বলে মনে হচ্ছে না। এই অটো স্ট্যান্ড, এখানে সারি সারি অটো আছে। এখান থেকে তুমি আশিঘাটও যেতে পারো, আর তারপর দশমেধা ঘাট, মণিকর্ণিকা ঘাট সব জায়গায় যাওয়া যায়। এখানেই হচ্ছে মেন স্টপেজ অটো স্ট্যান্ডে। এখানে টোটোও আছে, তোমরা চাইলে টোটোও নিতে পারো। ফাইনালি আমরা আমাদের অটো পেয়ে গিয়েছিলাম, আর এই অটো করেই আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যেতে লাগলাম। বাট রাস্তায় এতটাই জ্যাম, কি বলবো। এই হচ্ছে তোমাদের বারাণসীর জ্যাম যাকে বলে, জ্যাম রাস্তায়। মানে এখানে কলকাতার মতনই তোমরা জ্যাম পাবে, আর অবস্থা খুবই খারাপ যাকে বলে। পুরো ভিড় হয়ে গেছে, তোমাদেরকে দেখা। এখানে টোটালি রেষারেষি চলছে। তো হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমি বেরিয়ে পড়লাম দশমেধা ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য। বিকজ বেনারসের মেন অ্যাট্রাকশনের মধ্যে এটা হলো একটি বড় অ্যাট্রাকশন। তো গাইস, আমরা এসেছিলাম হচ্ছে দশমেধা ঘাটে আরতির জন্য। মানে এখন ভিড় হয়ে গেছে, ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ। এখনো আরতির প্রিপারেশন শুরু হয়নি, জাস্ট স্টেজগুলো যেখানে আরতি হয় সেখানে রেডি হয়েছে। আর এখন আরতি শুরু হতে হতে তোমাদের ওই 6টা বাজবে। তো 6টা থেকে 7টা পর্যন্ত আরতি হয়, আর সামনেই হচ্ছে গঙ্গা, আর পুরো ভরে যায়। সেই ভিউজটা তোমাদেরকে দেখাবো। এখন তো সব আস্তে আস্তে ভিড় হচ্ছে, তো এই অবস্থা এখন। তো লেটস সি এখন কেমন ভিড় হয় না, আর কেমন আরতির আমরা দর্শন করতে পারি। আর এখানে এসে দেখি অলরেডি অনেকটাই ভিড় জমে গিয়েছে। তখন ঘড়িতে বাজে ওই বিকেল 4:30। বোটে করেও তোমরা হচ্ছে আরতি দেখতে পারো। পুরো এখানে সামনে পুরো ভিড় হয়ে যায়। আর এখানে বোটগুলো আছে, এখানে বোট থেকে মানে আরতি দেখার জন্য তোমার 50 কি 100 চার্জ করবে, ওই 1-2 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য। তো এখান থেকে পুরো এই ভিউটা পাওয়া যায়। আর এই সাইডে হচ্ছে তোমাদের যে সিটগুলো আছে সেইগুলো হচ্ছে বুকিং করা আছে। এখানে আশেপাশটা একটু ঘুরে দেখার পর আমি একটা জায়গা খুঁজে বসে পড়লাম সন্ধেবেলার এই গঙ্গার সন্ধে আরতি দেখার জন্য। আর এখানে তোমরা দেখতে পারছো যে আরতির জন্য প্রিপারেশন চলছে জোর কদমে।
সবকিছু রেডি হওয়ার পর শঙ্খধ্বনি আর মন্ত্র উচ্চারণের সাথে সাথে শুরু হলো গঙ্গার আরতি। আর এই আরতি যখন শুরু হয় তখন এখানের একটা আলাদাই পজিটিভিটি ফিল হয়। नमामि शमीशान निर्वाणरूपम् विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम्। হাজার হাজার লোকের মাঝে বসে এই আরতি দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। চারিদিক থেকে মন্ত্রোচ্চারণ, ঘন্টার আওয়াজ, শঙ্খধ্বনি সবকিছু মিলেমিশে এই ঘন্টা কানেকের অনুভূতি একটা আলাদাই। এই সময়টায় নিজেদেরকে যত সব নেগেটিভিটি, চিন্তা ভাবনা, রোজকার লাইফের এই স্ট্রাগল, এই সব কিছুর থেকে বেশ অনেকটাই দূরে করে। निराकारमोङ्कारमूलं तुरीयम् गिराज्ञानगोतीतमीशं गिरीशम् करालं महाकालकालं कृपालुं गुणागार संसारपारं नतोऽहम्। এখানে আরতি শেষের পর গঙ্গায় মঙ্গল দ্বীপ ভাসিয়ে আমি চলতে শুরু করলাম এই ঘাট থেকে করিডোরের দিকে। আর এই করিডোরের কাছে এসে দেখি পুরো করিডোরের দেওয়াল জুড়ে মহাদেব আর বেনারসের অনেক স্টোরি লাইট শো এর মাধ্যমে দেখানো হচ্ছে। লাইট শো শেষ হতে এই গেট দিয়ে আমি চললাম মন্দিরের সামনের দিকে। আর এই করিডোরটা এতটাই সুন্দর কি আর বলবো। আর তোমাদেরকে সকালবেলায় দেখাবো কতটা জায়গা জুড়ে এই করিডোরটা বানানো হয়েছে আর এর আশেপাশে কি কি আছে। তো দেখতে থাকো ভিডিওটা। এখন ছিলাম হচ্ছে তোমার ওই মণিকর্ণিকা ঘাটের পাশ থেকে যে করিডোর আছে সেই করিডোরের ওখানটায় বিশ্বনাথ টেম্পলে। আর ওখান থেকে ভেতরে ঢুকে এসে ওপর থেকে করিডোর থেকে গেটটা পড়ে। আর এখান থেকে মন্দিরের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল, বলে বোঝানো যাবে না যে এই গেটটা আমি কতক্ষণ ধরে খুঁজছিলাম। ইনস্টাগ্রামে বারবার দেখেছি যে এখানে এসে ফটো তোলে বা ভিডিও করে, আমি এই গেটটা খুঁজে পাইনি। তো অনেক কষ্ট করে খুঁজলাম, জিজ্ঞেস করলাম, দেন এখানে এসে জাস্ট ফিলিংসটা বলে বোঝানো যাবে না, জাস্ট অসাধারণ ফিল হচ্ছে সত্যি। মন্দির দর্শন করার পর কিছুটা সময় এখানে কাটানোর পর হোটেলের দিকে যেতে লাগলাম, কারণ কাল আবার সকাল সকাল উঠতে হবে পুজোর জন্য। সো গুড মর্নিং গাইস, আমি বেরিয়ে পড়েছি, এখন 4টে বাজে। আমার 2টোর সময় ওঠার কথা ছিল। 2টোর সময় উঠে ওই যেখানে তোমার টিকিট দেয়, টিকিট হচ্ছে বুকিং করতে হয় তো আরতির জন্য, ওখানে আমাদের 3টের সময় যাওয়ার কথা ছিল। বাট এত ঘুমিয়ে পড়েছিলাম, উঠলাম হচ্ছে 3:30টার সময়। তো উঠে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে পুজোর জন্য, পুজোতে যাওয়ার জন্য, মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো এখন আমরা মন্দিরেই যাচ্ছি। পুরো রাস্তাঘাট চারিদিকে ফাঁকা, খুব কম লোকজন উঠেছে। তো এখান থেকেই যাচ্ছি, তো দেখাচ্ছি এখানকার ভিউ কেমন আছে। এই হচ্ছে গদলিয়া চকের দৃশ্য, যা ভোরবেলা একদম ফাঁকা, আর বেলা হতেই হাজার হাজার লোকের আনাগোনা শুরু হয়ে যায় এখানে। আর আজ এই গেট দিয়ে যাব মন্দিরের দিকে। আর হাতে দেখতেই পারছো আমাদের টিকিট। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের কাল ভৈরব টেম্পল, যার কাছে না আসলে
কাশী বিশ্বনাথ মানে কাশিতে আসা সম্পূর্ণ হয় না। তাহলে ওনাকে যাকে বলা হয় এই কাশী বিশ্বনাথের পাহারাদার যাকে বলা হয়, তার পারমিশন ছাড়া এখানে কেউ ঢুকতেও পারে না, এখান থেকে বেরোতেও পারে না। তো তার সাথেই দেখা করতে যাচ্ছি অনেকক্ষণ। আমরা মানে 4 নম্বর গেট থেকে বেরিয়েছি। 4 নম্বর গেট থেকে বেরিয়ে তোমাদের ডান দিক থেকে সোজা আসলে তোমাদের এই কাল ভৈরব টেম্পল পড়বে। আর কাউকে এখানে যে যারা পুলিশের গার্ড থাকে তাদেরকে জিজ্ঞেস করলে তারাও বলে দেবে যে কোন সাইডটা পড়ে। বেশিক্ষণ না, 10 মিনিটস মতন ওয়াকিং ডিস্টেন্স। আর তোমরা যদি রিক্সায় আসো তারা একটু বেশি চার্জ করবে, ওই মানে 5 মিনিট লাগবে। তার থেকে বলে আমি বলবো ওখান থেকে পুজো দিয়ে তোমরা একেবারে ডাইরেক্ট মানে হেঁটেই চলে আসবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এখানে আমরা যাচ্ছি আর রাস্তায় যেতে যেতে শুধু মালাইও, যেটার জন্য স্পেশালি বারাণসীতে আসা, তো সেটা তো ট্রাই করবো। ফুড ব্লগ তো আসবেই, তো স্টে টিউন। আর এখানে এসে দেখি প্রায় অনেকটাই লাইন পড়েছে। যথারীতি পুজোর সরঞ্জাম কিনে লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। আর এই হলো বাবা কাল ভৈরব মন্দিরের মেন গেট। তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হলো কাল ভৈরব টেম্পলে। বাট এত ভিড় ছিল ওখানে কি বলবো। প্রথমে তো লাইন দিতে হলো, লাইনটা ওটা টানতে টানতে 10-15 মিনিট লাগলো। তারপরে মন্দিরের সামনে গিয়ে এত মানে ভিড়ে ঠেলাঠেলি হচ্ছিল কি বলবো। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এসে এখানে পুজো দিলে একটু ফাঁকা থাকতে পারে, বাট আমার মনে হয় না যে এই টেম্পল কোনোদিনও ফাঁকা থাকে বলে। তো এখন আপাতত আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার চলো তোমাদের ডাইরেকশনটা বলে দিই। কাল ভৈরব মন্দিরের পোস্ট অফিস মানে বেনারসের পোস্ট অফিসের সামনে এসে কিছুটা এগিয়ে ডান দিকে গেলেই মন্দিরে যাওয়ার রাস্তা। সামনের দিকে এগিয়ে কাউকে জিজ্ঞেস করলেও সবাই বলে দেবে যে কাল ভৈরব মন্দিরটি কোথায়। সো গাইস, সব পুজো কমপ্লিট করার পর মানে সব মন্দির না, বিশ্বনাথ মন্দির আর কাল ভৈরব মন্দিরে পুজো কমপ্লিট করার পর আমি গিয়েছিলাম ঘাটের দিকে এখানকার সকালের দৃশ্য দেখতে। আর এই ঘাট ধরে চলতে চলতে অনেক কটা ঘাট আমি প্রায় পেরিয়ে গিয়েছিলাম। আর প্রত্যেকটা ঘাটেরই আলাদা আলাদা সব নাম আমার চোখে পড়লো। ঘাটের কাছ থেকে যাচ্ছি। আর এখানে ব্যাক সাইডে এতটা ভিড় এখানে বলে বোঝানো যাবে না। মানে দশাশ্বমেধ ঘাটের এখানে সবাই স্নান টান করছে, এখানেই মনে হচ্ছে বেশিরভাগ স্নান করা হয়। তো ওখানে প্রচণ্ড ভিড়। আমরা এখন যাচ্ছি হচ্ছে করিডোরের ওই সাইডে। তো এখান থেকে বিশ্বনাথ টেম্পল যেটা কাছাকাছি হয়, তো মানে ঢোকার জায়গাটা, কিন্তু মন্দিরের ভেতরে ঢোকা যায় না। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের যে কাশী বিশ্বনাথ মন্দির আছে তার করিডোরের সামনে। পাশেই হচ্ছে তোমার মণিকর্ণিকা ঘাট এই দিকে, আর এই পাশেই হচ্ছে তোমাদের দশমেধা ঘাট, আর মাঝখানেই হচ্ছে আমাদের যে কাশী বিশ্বনাথ তার করিডোর। আর গাইস, তোমাদেরকে বলেছিলাম ভিডিওর মিডিলে যে এই করিডোরটা তোমাদেরকে পুরোটা দেখাবো। এই করিডোরটা তোমরা দেখতেই পারছো কতটা জায়গা জুড়ে পুরো এই করিডোরটা বানানো। কাশী বিশ্বনাথের অনেক স্টোরি আছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে। সো গাইস, আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের যে কাশী বিশ্বনাথ টেম্পল আছে তার করিডোরের ভেতরে। আর করিডোরটা মানে অনেকটাই যেতে হয়, নিচে সিঁড়ি থেকে উঠে পুরো সোজা গেলে হচ্ছে টেম্পল দেখা যায়। টেম্পলের ওখানটায় পরে যাবো। আর এই বিশ্বনাথ টেম্পল এর একটা হিস্ট্রি আছে, সেটা কি জানো? কথিত আছে যে এখানে শিবের হচ্ছে ত্রিশূলের ডগায় হচ্ছে আমাদের এই কাশী বিশ্বনাথ তৈরি হয়েছে। আর এখানকার যে বিশ্বনাথ টেম্পলের যে শিবলিঙ্গ আছে তারও একটা হিস্ট্রি আছে। পুরাণ মতে কথিত আছে যে মহাদেব আর হচ্ছে বিষ্ণু আর হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু আর ব্রহ্মার মধ্যে যখন তর্ক হচ্ছিল তখন সেই তর্ক থামাতে মহাদেব একটি আলোর শিখা স্বর্গ, মর্ত্য আর পাতালে বিদ্ধ করে। আর এই আলোর শিখা থেকেই তৈরি হয় আমাদের এই কাশী বিশ্বনাথের জ্যোতির্লিঙ্গ। আর এই কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গই হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গ, যেটা 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে সর্বপ্রথম। আর এইটা হচ্ছে এর পাশেই হচ্ছে আমাদের জ্ঞানব্যাপী মসজিদ আছে। আর জ্ঞানব্যাপী মসজিদের ব্যাপারে তোমরা তো জানো, সেখানেও এখন পুজো শুরু হয়ে গেছে। এখানে আশেপাশে অনেক ছোট ছোট মন্দিরও আছে তোমাদের হচ্ছে। আর এখানে তোমাদের হচ্ছে পাশেই হচ্ছে এই সাইডটা দেখাতে বলবো, এই সাইডটা জানো,
এই পাশেই হচ্ছে তোমাদের ফুড কোর্ট আছে, এখানে ফুড কোর্টে খাওয়া দাওয়া তোমরা করতে পারো। আর এখানে লকার সিস্টেমও আছে, বাট এখান থেকে সোজা গেলে তোমাদেরকে মানে করিডোর থেকে তোমরা জুতো, মোবাইল, স্মার্ট ওয়াচ সবকিছু করেই ঢুকতে পারো, কিন্তু মেন যে গেটটা আছে ওখানে ঢুকতে গেলে তোমাদেরকে জুতো, স্মার্ট ওয়াচ আর ফোন সেটাকে লকারে রাখতে হবে, নাহলে মন্দিরে ঢুকতে দেবে না। তো এবার চলো মন্দিরের সামনেটা তোমাদেরকে দেখাই। আর এই হলো সকালবেলায় এখান থেকে মন্দিরের দৃশ্য। এখান থেকে সোজা হচ্ছে তোমাদের করিডোরটা পড়ে, এখান থেকে দেখালাম যে মন্দিরটা আছে। আর এই সাইড থেকে ঘুরে গেলে তোমাদের হচ্ছে এখানে অনেক কটা টেম্পল আছে, তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস, তোমরা তো কাশী বিশ্বনাথ মন্দিরে অনেক স্টোরি শুনলে, এবার এখানেও আশেপাশে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। আর এই সব মন্দিরের দর্শন করতে করতে আমি চললাম মণিকর্ণিকা ঘাটের দিকে। আর চলো তোমাদের ওখানকার স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। সো গাইস, আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মণিকর্ণিকা ঘাটের সামনে। আর মণিকর্ণিকা ঘাটের এখানে একটা হিস্ট্রি আছে। আর এই ঘাটটা কোথায় অবস্থিত আছে জানো? এই পাশে হচ্ছে সিন্ধিয়া ঘাট আর সামনে হচ্ছে দশমেধা ঘাট। আর দশমেধা আর সিন্ধিয়া ঘাটের মাঝখানেই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আর এখানে হচ্ছে এখানকার লোকালদের কথায় বা হিন্দুদের কথায় যাই বলো, এখানকার কথায় বলে যে এখানে যদি মৃতদেহ কাউকে পোড়ানো হয় তাহলে তার যে আত্মা আছে সে আমাদের জীবন যেই চক্র আছে সেখান থেকে ওরা মোক্ষ লাভ করে। এগুলো তো শোনা কথা, এখানকার লোকালদের কাছে এইসব বেশি প্রচলিত আছে। আর এই মণিকর্ণিকা ঘাটের নামকরণ মানে মণিকর্ণিকা কেন হয়েছে সেটা কি জানো? সেটা হচ্ছে মহাদেব যখন সতীকে নিয়ে নৃত্য করছিল, তাণ্ডব নৃত্য, তখন সতীর দেহ কৃষ্ণের চক্রে খণ্ড বিখণ্ড হয়ে গেছিল। তখন ওই যে সতীর যে কানের দুল সেটা এখানে পড়েছিল, আর সেখান থেকে এই ঘাটের নাম হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আর মণিকর্ণিকা ঘাট আর কানের দুলের মধ্যে সম্পর্কটা ঠিক বোঝা গেল না। অ্যাকচুয়ালি কানের ইয়াররিং বা কানের দুল যেটাকে বলে সংস্কৃত ভাষা সেটাকে বলে মণিকর্ণ। দ্যাটস ওয়াই এই ঘাটের নাম হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখানে দাঁড়ালে জীবনে যে মানে কিছুই নেই সেটা এখানে আসলেই বোঝা যায়। চারিদিকে পুরো এখানকার ধোঁয়ায় পুরো কালো হয়ে গেছে। যখন তুমি সম্পূর্ণভাবে সত্যিটা মেনে নাও তখন জীবনের সবকিছুই অনেকটা হালকা লাগতে শুরু করে। যেন মনে হয় এতদিনের দুঃখ কষ্ট সবকিছুই যেন মাথার ওপর থেকে সরে গিয়েছে। যতদূর চোখ যায় শুধুই দেখা যায় চিতার আগুন জ্বলছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বোঝা যায় যে মানুষের সব আশা, আকাঙ্ক্ষা, লোভ, ঈর্ষা সবকিছুই শেষকালে এই চিতার আগুনের সাথে পুড়ে এই ধোঁয়ার মতোই শূন্যে বিলীন হয়ে যায়। আর সত্যি এটাই, মৃত্যু ছাড়া জীবনে কোনো কিছুই নিশ্চিত না, আর কোনো কিছুই কারোর জন্য কখনোই থেমে থাকে না। আর এই না থামার সাথেই আমার আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, কারণ কোনো কিছু শেষ হয় কোনো কিছু শুরু হওয়ার জন্য।